এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস পৌরনীতি ও নাগরিকতার দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল কোনটির মধ্যে? লাহোর প্রস্তাবে। 1940 সালের 23 মার্চ শেরেবাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবে ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোকে নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার মূল প্রেরণা বা বীজ হিসেবে কাজ করে। কার নেতৃত্বে ভাষা আন্দোলন ভিত্তিক সংগঠন তমদ্দুন মজলিস গঠিত হয়? কার নেতৃত্বে? সেটি হচ্ছে কি অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। 1947 সালের 2 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংগঠন। 1952 সালের ভাষা আন্দোলন কোন চেতনার বহিঃপ্রকাশ? এটা কি বাঙালি জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ, জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ। 1952 সালের ভাষা আন্দোলন ছিল বাঙালিদের মধ্যে প্রথম ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ। নিজ ভাষা ও সংস্কৃতি রক্ষার এই চেতনাই পরবর্তীতে স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনের কি রূপ নেয়? কোন তারিখে তমদ্দুন মজলিস গঠিত হয়? কোন তারিখে? 1 সেপ্টেম্বর 1947। দেশভাগের মাত্র কয়েকদিনের মধ্যে অর্থাৎ 1947 সালের 1 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ ঘটে, যেটা 2 সেপ্টেম্বর 1947। এই সাংস্কৃতিক সংগঠনটি যাত্রা শুরু করে, যা ভাষা আন্দোলনের মূল ভূমিকা পালন করেছিল। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে নিম্নলিখিত কোন আন্দোলনটি গুরুত্ব অপরিসীম? কোন আন্দোলনটি? সেটা হচ্ছে কি ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা প্রথম বুঝতে পেরেছিল যে ধর্মীয় পরিচয়ের চেয়ে তাদের অসাম্প্রদায়িক ও ভাষাগত জাতীয়তাবাদী পরিচয় বেশি শক্তিশালী। তাই এটি কি বাঙালি জাতীয়তাবাদের কি মূল ভিত্তি ছিল। ইউনেস্কো কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সাল হতে আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে পালিত হচ্ছে? 2000 সাল থেকে। ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে দিনটি প্রথমবারের মতো পালিত হওয়া শুরু হয় যথাযোগ্য মর্যাদায়। তমদ্দুন মজলিস কোন ধরনের সংগঠন? এটিকে একটি সাংস্কৃতিক সংগঠন। যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিলেন কে? একে ফজলুল হক। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে জয়লাভের পর শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকার গঠন করা হয় এবং তিনি কি মুখ্যমন্ত্রী হন। পাকিস্তান গণপরিষদের সদস্যদের নির্বাচনের সাথে কারা জড়িত ছিল? যারা জড়িত ছিল তারা হচ্ছে কি প্রাদেশিক পরিষদের সদস্য। পাকিস্তান গণপরিষদের প্রতিনিধিরা সাধারণত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হননি, বরং 1946 সালের নির্বাচনে জয়ী প্রাদেশিক পরিষদের সদস্যরা পরোক্ষভাবে তাদের নির্বাচিত করেছিল। যুক্তফ্রন্ট নির্বাচন হয় কত সালে? যুক্তফ্রন্ট নির্বাচন হয় 1954 সালে। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক আইনসভার জন্য 1954 সালের মার্চ মাসে ঐতিহাসিক এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে মুসলিম লীগ কি শোচনীয়ভাবে হেরে যায়। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট সর্বমোট কয়টি আসন লাভ করে? 223টি আসন লাভ করে। 1954 সালের নির্বাচনে মোট 237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট একাই 223টি আসনে বিশাল জয়লাভ করে। যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি ছিল? 21টি নির্বাচনী ইশতেহার ছিল। 1954 সালের নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট জনগণের সামনে 21 দফা ইশতেহার তুলে ধরেছিল, যার মধ্যে প্রথম দফাটি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। 1954 সালের নির্বাচনে কোন দলটি শোচনীয়ভাবে পরাজিত হয়? মুসলিম লীগ কি শোচনীয়ভাবে পরাজিত হয়। তারা 1954 সালের নির্বাচনে মাত্র 9টি আসন পেয়ে কি শোচনীয় পরাজয় বরণ করে। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা প্রতীক ছিল। নৌকা প্রতীক নিয়ে তারা কি নির্বাচন করেছিল। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের 21 দফার মূল দফা কি ছিল? মূল দফা ছিল হচ্ছে কি যে বাংলাকে রাষ্ট্রভাষা করা। যুক্তফ্রন্টের 21 দফার সর্বপ্রথম এবং প্রধান দাবিটি ছিল কি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। পাকিস্তানের মোট
কত শতাংশ লোকের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে? 56% মানুষের বসবাস ছিল পূর্ব পাকিস্তানে। ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে তৎকালীন সমগ্র পাকিস্তানের মোট জনসংখ্যার 56% মানুষ বাস করত কোথায়? পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব বাংলায়। আঞ্চলিক সমস্যা নিরসনের জন্য পূর্ব পাকিস্তানের কোনটি দরকার ছিল? স্বায়ত্তশাসন দরকার ছিল। কেন্দ্রীয় সরকারের ভৌগোলিক দূরত্ব ও বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানের স্থানীয় সমস্যা নিরসনে নিজস্ব ক্ষমতা বা স্বায়ত্তশাসন অতি জরুরি ছিল। পাকিস্তানের শতকরা কত ভাগ লোকের ভাষা বাংলা ছিল? কত ভাগ? 56% লোকের ভাষা বাংলা ছিল। পাকিস্তানের মোট জনসংখ্যার 56% মানুষের মাতৃভাষা ছিল বাংলা, কিন্তু তা সত্ত্বেও শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা বানাতে চেয়েছিল। পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা কতজন ছিল? পূর্ব বাংলার সদস্য সংখ্যা ছিল কত? 44 জন। 1947 সালে গঠিত পাকিস্তানের প্রথম গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 69 জন, পরে তা বেড়ে হয় 79 জন, যার মধ্যে পূর্ব বাংলা থেকে ছিল কত? 44 জন। পাকিস্তানের প্রথম সামরিক শাসন কে জারি করেন? পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে? প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। 1958 সালের 7 অক্টোবর পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা প্রথম সামরিক শাসন জারি করেন এবং সংবিধান বাতিল করেন। পাকিস্তানের সামরিক আইন জারি করা হয় কত সালে? 7 অক্টোবর 1958। মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে? মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে? আইয়ুব খান। ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সামরিক শাসক জেনারেল আইয়ুব খান 1959 সালে মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন। 1958 সালে পাকিস্তানের সামরিক শাসন জারির অন্যতম কারণ হচ্ছে যে সেনাবাহিনীর ক্ষমতা লিপ্সা পূরণ করা। তৎকালীন পাকিস্তানে গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে ক্ষমতা হস্তগত করার জন্যই সামরিক বাহিনী ও আমলাচক্র অবৈধভাবে সামরিক শাসন জারি করে। পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়েছিল কখন প্রণীত হয়েছিল? 1956 সালে। পাকিস্তান সৃষ্টির দীর্ঘ 9 বছর পর 1956 সালের 23 মার্চ দেশের প্রথম সংবিধান কার্যকর করা হয়। 1956 সালের সংবিধানের পরিসমাপ্তি ঘটেছিল কারণ কি? কারণ হচ্ছে যে সামরিক বাহিনী কর্তৃক ক্ষমতা গ্রহণ করা। 1958 সালে ইস্কান্দার মির্জা ও আইয়ুব খান সামরিক শাসন জারি করে দেশের প্রচলিত 1956 সালের সংবিধানকে বাতিল ঘোষণা করেছিলেন। 1956 সালের সংবিধান অনুযায়ী পাকিস্তানে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়? কোন ধরনের সংসদীয় সরকার শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়? 1956 সালের সংবিধানে ব্রিটেনে প্রচলিত সংসদীয় বা ক্যাবিনেট শাসিত পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর বিধান রাখা হয়েছিল। অপারেশন সার্চলাইট 1971 সালের মার্চের কত তারিখে পরিচালিত হয়? 25শে মার্চ পরিচালিত হয়। 25শে মার্চ কাল রাত্রিতে এটা পরিচালিত হয়। 1971 সালের 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে গোপন সামরিক অভিযানের মাধ্যমে ঘুমন্ত বাঙালিদের ওপর নির্মম গণহত্যা চালায়। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট হলো পাকিস্তানি বাহিনীর বাঙালি হত্যার একটা মিশন। এটি ছিল 25শে মার্চের কাল রাতে নিরীহ নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি মিলিটারিদের চালানো পরিকল্পিত ও নৃশংস একটা হত্যাযজ্ঞ। 6 দফা কর্মসূচি কত সালে ঘোষণা করা হয়? 1966 সালে 6 দফা কর্মসূচিটা ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে বিরোধী দলের সম্মেলনে এই ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন। কোন দাবিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়? কোন দাবিকে? 6 দফা দাবিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। 1215 সালের ঐতিহাসিক ম্যাগনা কার্টা যেমন ইংল্যান্ডের জনগণের অধিকার নিশ্চিত করেছিল, তেমনি 6 দফা বাঙালিদের স্বায়ত্তশাসন ও অধিকারের চূড়ান্ত সনদ হয় একে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়। 6 দফা দাবির প্রধান দিক ছিল কোনটি? প্রধান দিক ছিল যেটা স্বায়ত্তশাসনের দাবি। 6 দফা দাবির মূল সুর বা উদ্দেশ্যই ছিল পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক পূর্ণ স্বায়ত্তশাসনের অর্জন করা। 1970 সালের নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশ নেয়? 24টি রাজনৈতিক দল অংশ নেয়।
1970 সালের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে ছোট বড় মিলিয়ে মোট 24টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কে? এম.এ.জি. উসমানী। 1971 সালের 17 এপ্রিল শপথ নেওয়া মুজিবনগর সরকার কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ.জি. উসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বা প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত করে। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভ করে? কতটি আসন? 167টি আসন লাভ করে। 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ একাই 167 আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। অখণ্ড পাকিস্তানের 23 বছর শাসনকালে কয়টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়? কয়টি? একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় মাত্র। 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত অখণ্ড যে পাকিস্তান আছে, সেই অখণ্ড পাকিস্তানের 23 বছর ইতিহাসে সমগ্র দেশে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে মাত্র একটি জাতীয় নির্বাচন 1970 সালে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন? জেড ফোর্সের অধিনায়ক ছিলেন কে? মেজর জিয়াউর রহমান বীর উত্তম। মুক্তিযুদ্ধের সময় গঠিত 3টি বিশেষ ব্রিগেড ফোর্সের একটি ছিল জেড ফোর্স, যার নেতৃত্ব দেন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে 1971 সালে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ও কয়েকটি সাব সেক্টরে ভাগ করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র কখন জারি করা হয়? স্বাধীনতার ঘোষণাপত্র কি 10 এপ্রিল 1971 সালে জারি করা হয়। 1971 সালের এপ্রিলে মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণ ও জারি করে, যা 26শে মার্চ থেকে কি কার্যকর ধরা হয়। প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ কোনটি? প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ হচ্ছে কি, যে প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে বোঝায় কেন্দ্রের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে প্রদেশের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং জনগণের কাছে জবাবদিহিমূলক নিজস্ব সরকার পরিচালনা করার পূর্ণ অধিকার। বাংলাদেশের প্রথম স্বীকৃতি প্রদান করে কে? ভুটান। 1971 সালের 6 ডিসেম্বর সকালে ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে কে? ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম মনসুর আলী। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত সালে? 17 এপ্রিল 1971। 1971 সালের 17 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, বর্তমানে যেটা মুজিবনগর, সেই আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কে? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস কোনটি? বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস হচ্ছে কোনটি? 26শে মার্চ। তো এই ছিল পৌরনীতি ও নাগরিকতা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। পরবর্তী অধ্যায়গুলো আসছে। ধন্যবাদ সকলকে।